জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার, ইউরোপিয়ান কর্মকর্তাদের জানালেন প্রধান উপদেষ্টা। চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছে হাসপাতালে ভর্তি হলেন বেগম খালেদা জিয়া। প্রায় ৮ বছর পর মায়ের সান্নিধ্যে তারেক রহমান। শেখ পরিবারকে পদে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে বলছে দুদক। এস আলমের ছেলের বিরুদ্ধে আরেক মামলা। এবং সাভারে দুটি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আগুন, দগ্ধ হয়ে নিহত ৪, আহত ৭। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি রিহাদ মাহমুদ। দর্শক, আপনারা শুনছিলেন বিআরবি কেবলস লিমিটেড সংবাদ শিরোনাম। এখন যাচ্ছি পুরো সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। বুধবার ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোল বিয়ারের সঙ্গে সাক্ষাতে তিনি কথা বলেন। এ সময় অধ্যাপক ইউনূস পরবর্তী সাধারণ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেন স্থানীয় সরকার সত্যিই স্থানিক থাকে এবং একটি সরকার নিশ্চিত করা যায়। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন। দীর্ঘ ৭ বছর পর গর্ভধারিণী মায়ের শীতল স্পর্শ পেলেন বাংলার কোটি তরুণের আদর্শ সন্তান তারেক রহমান। রাজনৈতিক দমন পীড়নের শিকার হয়ে দীর্ঘদিন নির্বাসনে থাকা সন্তান মাকে কাছে পেয়েই আবেগে জড়িয়ে ধরেন। বলছি, বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী খালেদা জিয়া ও জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের আবেগঘন সাক্ষাতের কথা। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মাকে সপরিবারে স্বাগত জানিয়ে নিজ গাড়িতে করেই গন্তব্য লন্ডন ক্লিনিকে পৌঁছান তারেক রহমান। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘ ৭ বছর পর দেখা হলো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। উন্নত চিকিৎসার জন্য বুধবার বাংলাদেশ সময় বেলা 2:55 তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেন। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী সহ পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর দেখা হওয়ায় মা ছেলে দুজনই আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান। পরে তারেক রহমান নিজের গাড়িতে করে মাকে নিয়ে হাসপাতালে যান। এর আগে চোখ ও পায়ের ফলো আপ চিকিৎসার জন্য 2017 সালের 15 জুলাই সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। বাংলাদেশ সরকার যখন তার পাসপোর্ট বাতিলের ঘোষণা দিয়েছে, তখন এই পদক্ষেপ নিল ভারত। এ বিষয়ে ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনার অবস্থান সহজ করার জন্যই তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। সম্প্রতি শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 12 ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনা এবং অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়। এদিকে গতকাল সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, গুমের সঙ্গে জড়িত 22 জন এবং বল প্রয়োগ ও হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও 75 জন সহ মোট 97 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত সরকার শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি
বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। বুধবার দুপুরে রাজধানীর গ্যান্ডারিয়ার জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। এ সময় হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের সম্মুখীন করতে তাকে দেশে প্রত্যার্পণ করার জন্য ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানান তিনি। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিক্সাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। রাজুক থেকে প্লট বরাদ্দ নেয়ার ক্ষেত্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে 2 জন সাবেক সংসদ সদস্য ও ঢাকার ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান সহ 10 কর্মকর্তা এবং এস আলমের 2 ছেলের নামে দুর্নীতির মামলা করেছে দুদক। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই অভিযোগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, তদন্তে অনিয়মের প্রমাণ মিলেছে, খুব দ্রুতই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজুকের পূর্বাচল প্রকল্পের 60 কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমাদের অনেক অগ্রগতি আছে। আমাদের অনুসন্ধান দল এই নিয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিয়োগে দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান ও আলোচিত সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাসকিম এ খান সহ বোর্ডের 10 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। অধ্যাপক প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান, তাকসিম আহমেদ খান সহ 10 জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এছাড়াও সাবেক সংসদ সদস্য সাদেক খান ও ইকবালুর রহিম ও তাদের পরিবারের এবং আলোচিত ব্যবসায়ী এস আলমের 2 ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ সাদেক খান, সাবেক সংসদ সদস্য, ঢাকা 13। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলন ও গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের স্বীকৃতি প্রদানে সরকারের আশ্বাসে আমরা পিছিয়ে এলেও এখনও এই বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে সরকারকে দেখা যায়নি। সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে স্পষ্ট জানান দিতে চাই, 15 জানুয়ারির মধ্যে জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের স্বীকৃতির ঘোষণাপত্র দিতে হবে। তিনি বুধবার বিকেলে কুমিল্লার নগরীতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে জনসংযোগকালের সময় কুমিল্লার টাউন হল মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনও শুনতে পাই। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধা প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। 24 পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে কুমিল্লা শহরে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। যে হচ্ছে সিন্ডিকেটের হাত পরিবর্তন হয়েছে, চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে, টেন্ডারবাজির হাত পরিবর্তন হয়েছে। আপনাদেরকে তো আমরা দোহাই দেওয়ার জন্য এখানে আনি নাই। যেই হাত চাঁদাবাজ করে, যেই হাত টেন্ডারবাজি করে, সেই হাতকে ভেঙে দিতে হবে। সাভারে ঢাকা আরিচা মহাসড়কে 2টি বাস ও একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষের পর
অগ্নিকাণ্ডে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 7 জন। রাত 2টার দিকে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে ঢাকা আরিচা মহাসড়কে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি অ্যাম্বুলেন্স। এতে করে গাড়ি দুটিতে আগুন ধরে যায়। পরে আরও একটি বাসে ছড়িয়ে পড়ে সেই আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে যায় যানবাহন 3টি। এ সময় অগ্নিদগ্ধ অবস্থায় 4 জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস, তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। সুনামগঞ্জের বিশ্বরম্ভরপুর সীমান্তে গুলিবিদ্ধ হয়ে সাইদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ 28 ব্যাটালিয়ন অধিনায়ক একেএম জাকারিয়া কাদের। বুধবার সন্ধ্যার দিকে বিশ্বরম্ভরপুর উপজেলার মাসিমপুর বিওপি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম উপজেলার গামাইতলা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। সুনামগঞ্জ 28 ব্যাটালিয়ন বিজেপি সূত্র জানা যায়, ভারতের অভ্যন্তরীণ গামারিতলা নামক স্থানে বাংলাদেশি সুপারি নিয়ে চোরা কারবারের উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় বিএসএফ চোরা কারবারিকে লক্ষ্য করে ফায়ার করলে তার পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে পালিয়ে এসে স্থানীয় লোকজনের সাহায্য নিয়ে বিশ্বরম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। চাঁপাইনবাবগঞ্জে চৌকা সীমান্তে রাস্তা এবং কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বুধবার দুপুরে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিজিবির সঙ্গে 3য় দফা পতাকা বৈঠকে এ সম্মতি জানায় বিএসএফ। বৈঠক শেষে চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এতে স্বস্তি ফিরেছে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে। লেফটেন্যান্ট কর্নেল গোলাম জাকারিয়া জানান, দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। তবে আগামীতে সীমান্তে কাঁটাতারের বেড়া বা রাস্তা হবে কিনা তা বিজিবি বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। পারবি তো? পারবে না। গাজীপুরের শ্রীপুরে কৃতি সন্তান বিএনপির মানবাধিকার কমিটির সদস্য ব্যারিস্টার ফজলুল করিম জুয়েল মণ্ডলের আমন্ত্রণে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিনকে শহীদ জিয়া প্রজন্ম দল গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানায় গাজীপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক গাজীপুর বারের সভাপতি ডক্টর শহীদুজ্জামান, কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার কমিটির সদস্য ব্যারিস্টার ফজলুল করিম মণ্ডল জুয়েল সহ আরও অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চাপাইর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আশারিয়া বাড়ি খেলার মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আজিজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক হালিমা খান লুচি। এ সময় আরও উপস্থিত ছিলেন এনকে সোয়েটার্স লিমিটেডের চেয়ারম্যান HM শওকত ইমরান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হারুন আর রশিদ, কালিয়াকৈর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ আব্দুল হান্নান, কালিয়াকৈর উপজেলা বিএনপির প্রচার প্রকাশনা
সম্পাদক SM মাহবুব হোসাইন সহ অন্যান্যরা। গাজীপুরের কালিয়াকৈরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম হোসেনের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান শিপলু বক্সির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে আদিবাসীকে মারধর ও বাড়িতে আগুনের ঘটনায় রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার পুলিশের একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার প্রীতম আবাসিক হোটেল থেকে ওই মামলার প্রধান আসামি রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে এলে আদালতে সোপর্দ করেন তারা। গত শুক্রবার সকালে জমি জমা নিয়ে স্থানীয় রাজা বিরাট সাঁওতাল পল্লীর জুলিয়াস সরেন নামে আদিবাসী ও রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের সাথে বিরোধের এক আদিবাসী নারীকে মারধর অগ্নিসংযোগের ঘটনায় রফিকুল ইসলামকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। টাঙ্গাইলের ঘাটাইলে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের শক্তিকে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে কাজে লাগানোর লক্ষ্যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানে লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ শারমিন ইসলাম। নওগাঁর বান্দায় খাস জমিতে টিন শেডের অবৈধ ঘর নির্মাণের অভিযোগ উঠেছে আমজাদ হোসেন ও তার ছেলের স্ত্রী মুসলিমা নামের দুইজন প্রভাবশালীর বিরুদ্ধে। অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে এই খাস সম্পত্তি দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ করলে ইউনিয়ন পাঁচর ভাঙ্গা ভূমি সহকারী কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয় ইউনো অফিস। অভিযোগের প্রায় 1 মাস হলেও খাস সম্পত্তি পুনরুদ্ধারে এখন পর্যন্ত প্রশাসনের উল্লেখ করার মতো তেমন কোনো পদক্ষেপ নেই বলে দাবি স্থানীয়দের। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে অবৈধ দখল উচ্ছেদ করার দাবি সচেতন মহলের। নওগাঁর নিয়ামতপুরে মারপিট, বসতবাড়িতে ভাঙচুর, স্বর্ণালঙ্কার সহ 5টি গরু লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার হাজিনগর ইউনিয়নের ছত্রপতি গ্রামে এই ঘটনা ঘটে। মানববন্ধনে ভুক্তভোগী আইনুল ইসলাম অভিযোগ করে বলেন, ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও গরু উদ্ধারের দায়সারা আশ্বাস দিলেও মামলা নেয়নি থানা পুলিশ। তাই এমন নেক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে লুট হওয়া মালামাল উদ্ধার করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এ ব্যাপারে নিয়ামতপুর থানার কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ভুক্তভোগীরা থানায় মামলা করেনি, মামলা দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের উদ্যোগে বরগুনার পাথরঘাটা উপজেলায় অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পাথরঘাটা KM মাধ্যমিক স্কুল মাঠে 2500 পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুজ্জামান, জেলা জজ কোর্টের PP নুরুল আমিন, পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক চৌধুরী সহ অনেকে। হবিগঞ্জে 55 বিজিবির উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও বৃদ্ধ ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক কাজের অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করে বিজিবি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রত্যন্ত কাকমারাছাড়া প্রাথমিক
বিদ্যালয় প্রাঙ্গণে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল। তিনি শীতবস্ত্র বিতরণের পাশাপাশি গ্রামের মানুষের খোঁজখবর নেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত এলাকায় বিজিবির উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৫১ বিজিবির আয়োজনে উপজেলার বঙ্গের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ। এতে উপস্থিত ছিলেন ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আল দিন। হাবিবুর রহমান শ্যামল ব্যাপারী হত্যা মামলায় ন্যায় বিচারের দাবিতে মুন্সিগঞ্জে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সুইডেন বিএনপির সাবেক সভাপতি ও সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ জিন্টু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির আহমেদ, ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. তাহের সহ অন্যরা। এছাড়াও মাহবুব হাসান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার হরগঙ্গা কলেজের ছাত্রদলের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহসিন আহমেদ। প্রতিবাদ সভায় বক্তারা শ্যামল ব্যাপারী হত্যায় দোষীদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের তিব্বত অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৬ জনে পৌঁছেছে। মঙ্গলবার সকালে ৬.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে, যা পরবর্তীতে পার্বত্য অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সিএনসি জানিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউজিএস বলছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.১। নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া ভারতের বিভিন্ন অংশে ভূকম্পন অনুভূত হওয়ার তথ্য পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে আহতদের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে এবং বহু মানুষ এখনও নিখোঁজ। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া লোকদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দুর্গম এলাকা ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রমে চ্যালেঞ্জ দেখা দিয়েছে। চট্টগ্রামের কক্সবাজার মহাসড়কের কেরানীহাট ও আমিরাবাদ এলাকায় যানজট নিয়ে ভোগান্তিতে দূরপাল্লার যানবাহন ও এলাকাবাসী। মহাসড়কের কেরানীহাট ও আমিরাবাদ এলাকায় যানজট নিরসন ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে সড়ক ও জনপথ বিভাগ বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। কেরানীহাট এলাকায় ফ্লাইওভার নির্মাণের প্রস্তাবনা রয়েছে। এলাকাবাসীর দাবি, কেরানীহাটে ফ্লাইওভার নির্মাণ না করে ৬ লেন করলে সবার জন্য সুবিধা হবে। তবে সড়ক ও জনপথ বিভাগ যে প্রস্তাবনা করেছে সেটি দ্রুত কার্যকর করলে যানজট মুক্ত ও নিরাপদ হবে সড়কটি। দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে যুব উন্নয়নের উদ্যোগে বিউটিশিয়ানদের নিয়ে ৭ দিনের কর্মশালা শুরু হয়েছে। সকালে উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বিউটিশিয়ান কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুন আহমেদ অনিক। এ সময় যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাসিব উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে 5 কেজি গাঁজা ও 50 বোতল ফেন্সিডিল সহ নাজমা বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গত রাত 1টার দিকে লাভরাপাড়া এলাকার পুলিশ অভিযান চালায়। এ সময় নাইম মিয়ার বসত ঘরে তল্লাশি চালিয়ে 5 কেজি গাঁজা ও 50 বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় গ্রেপ্তার করা হয় নাইমের স্ত্রী নাজমা বেগমকে। এ ঘটনায় রূপগঞ্জ থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বালিশ মিষ্টি দেখতে বিশাল আকৃতির, ব্যতিক্রম ও সুস্বাদু। ঝিনাইদহের অজপাড়া গাঁওয়ের এই মিষ্টি সুখ্যাতি জেলা ছাড়িয়ে বহু আগে, এখন বিদেশেও ছড়িয়ে পড়েছে এর খ্যাতি। প্রতিনিধি মিজানুর রহমানের তথ্য ও ছবিতে জানাচ্ছেন সঞ্জিতা হক। ঝিনাইদহ জেলা শহর থেকে 7 কিলোমিটার দূরে সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের ভৈরবা বাজার। সপ্তাহে 2 দিন বসে এই বাজার, বিকিকিনি চলে গভীর রাত পর্যন্ত। আর এই বাজারে 35 বছর মিষ্টি বিক্রি করছেন হযরত আলী। 4 ধরনের মিষ্টি বিক্রি করেন তিনি, যার মধ্যে রয়েছে বালিশ মিষ্টি, যার ওজন হয় প্রায় 3 কেজি। রয়েছে রসগোল্লা, চমচম সহ আরও হরেক রকমের মিষ্টি। আমরা এই ইউটিউব চ্যানেল দেখেই এসেছি, এখন খেয়ে অনেক ভালো লাগলো, অনেক সুস্বাদু। ভাই বালিশ মিষ্টি খুব স্বাদ, এত স্বাদ আগে জানতাম না, কিন্তু খেয়ে খুব স্বাদ পাইছি। মনে করছে বাড়ি ধরে নিয়ে যাবো 2 পিস। দেশীয় যে গরুর দুধ দিয়ে তৈরি, অনেক স্বাদ। বাংলাদেশের 64 জেলা থেকে আসে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া থেকেও যারা এখানে আসে মিষ্টি খাওয়ার জন্য, অন্যান্য কাজে আসলে মিষ্টি না খেয়ে তারা যায় না। কারিগররা জানান, বাজারে বেশ কয়েকটি দোকান আছে, তবে হযরত আলীর দোকানের মিষ্টিতে কেমিক্যাল ব্যবহার না করায় চাহিদা বেশি। আব্বার দিকে 50 বছর করে গেছে, তারপর আমি করতে 30 বছর। খাঁটি গরুর দুধ, আমি নিজে ছানা কাটি, আমি নিজেই এর কারিগর, অন্য কোনো কারিগর নেই। কয়েকটা দেশে যায়, যেমন মালয়েশিয়ায়, পাশে রাষ্ট্র ভারত, সিঙ্গাপুর, কাতার, ওমান, মানে বাংলাদেশ টেলিভিশন যে দেশে আছে সেই দেশে জনগণ দিতে আছে বালিশ মিষ্টি। ওই কোল বালিশ দেখায়, আমি তাতেই খুশি, সমস্যা নিতে যা পারে তাতে খুশি। তবে ইনশাল্লাহ আপনার দোয়া করবে, ইচ্ছাটা যেন আরো ভালো করতে পারে। গত কয়েক বছর ধরে দেশের গণ্ডি পেরিয়ে এই বালিশ মিষ্টি চলে যাচ্ছে বিদেশেও। প্রতি কেজি মিষ্টি বিক্রি করা হয় 300 টাকা। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবলস লিমিটেড সংবাদ শিরোনাম আরও একবার। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার, ইউরোপিয়ান কর্মকর্তাদের জানালেন প্রধান উপদেষ্টা। চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া, প্রায় 8 বছর পর মায়ের সান্নিধ্যে তারেক রহমান। শেখ পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে বলছে দুদক, এস আলমের ছেলের বিরুদ্ধে আরেক মামলা। এবং সাভারে 2টি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আগুন, দগ্ধ হয়ে নিহত 4, আহত 7। এশিয়ান সংবাদ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।